গণতন্ত্রে আসল পরিবর্তনটা কিভাবে হয় সেটা বুঝতে হলে কিন্তু একদম গোড়ায় যেতে হবে, একেবারে মাটির কাছাকাছি। তো আজ আমরা ঠিক এটাই করব। একটা গোটা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক অর্থনীতিকে খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব কিভাবে মাটির মানুষের মনের কথা ভোটের বাক্সে গিয়ে পৌঁছয়। চলুন গভীরে প্রবেশ করা যাক। দেখুন, যে কোনো রাজনৈতিক বিশ্লেষণের প্রথম ধাপই হল সেই জায়গার মাটি আর সেখানকার মানুষদের বোঝা। তো আজ আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আউশগ্রাম। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো আউশগ্রাম। ভৌগোলিকভাবে দেখলে এটা বর্ধমানের উর্বর পললভূমিতে পড়েছে, আর রাজনৈতিকভাবে এটা একটা তফসিলি জাতি বা এসসি সংরক্ষিত আসন। আচ্ছা, এখানকার জনসংখ্যাটা কেমন দেখুন। এখানে প্রায় ৭৮% হিন্দু, ২১% মুসলিম আর প্রায় ২৭% মানুষ তফসিলি জাতিভুক্ত। এই যে ২৭%, এটাই কিন্তু এখানকার রাজনীতির খেলাটা অনেকাংশে ঠিক করে দেয়। কিন্তু এই সবকিছুর পেছনেই রয়েছে কিছু বহু পুরনো সমস্যা, যা এখানকার মানুষের রোজকার জীবনের অংশ হয়ে গেছে। যেমন ধরুন, গ্রামের ভাঙাচোরা রাস্তা, বর্ষা এলেই বন্যা, চাষবাস ছাড়া অন্য কাজের সুযোগ প্রায় নেই বললেই চলে, আর ধানেরও ঠিকঠাক দাম পাওয়া যায় না। বুঝতেই পারছেন, এই সব মিলিয়ে একটা চাপা অসন্তোষ তো ছিলই। তো এই প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন এবার আমরা এই বিশ্লেষণের আসল জায়গাটায় আসি। একটা বড়সড় ধাঁধা কিন্তু অপেক্ষা করছে। একবার সংখ্যাগুলোর দিকে তাকান। ২০১৬তে কি হয়েছিল? ক্ষমতাসীন দল পেয়েছিল প্রায় ৯০,০০০ ভোট, আর তাদের প্রধান বিরোধী দল মাত্র ১৪,০০০-এর কিছু বেশি। কিন্তু ৫ বছর পর ২০২১-এ এসে ছবিটা দেখুন। ক্ষমতাসীন দলের ভোট কিন্তু প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে, অথচ বিরোধী দলের ভোট ১৪,০০০ থেকে এক লাফে সোজা ৮৮,০০০। ভাবা যায়, এই অমস্যম বৃদ্ধিটা এলো কোথা থেকে? এটাই আমাদের খুঁজে বের করতে হবে। এই দেখুন, বার চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। কি সাংঘাতিক একটা লাভ! ৭.৫% ভোট শেয়ার থেকে সোজা প্রায় ৪১%। এটা তো শুধু ভোটের হিসেব নয়, এ যেন একটা রাজনৈতিক ভূমিকম্প। কিন্তু কেন হলো এমনটা? যখন একটা এলাকায় প্রায় ৮৮% মানুষ ভোট দিতে আসেন, তখন বুঝতে হবে তারা কতটা সচেতন। গণতন্ত্রে কিন্তু প্রত্যেকটা ভোট হয় আশার কথা বলে, নয়তো গভীর হতাশার কথা। তাই ভোটারের এই মর্যাদার খাতিরে আমাদের আলোচনাগুলো তথ্য দিয়ে, দায়িত্ব নিয়ে করা উচিত। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাই। এই যে ভোটের এত বড় একটা পরিবর্তন, এটা কিন্তু হুট করে হয়নি। এর পেছনে ছিল মানুষের মনে দিনের পর দিন ধরে জমে থাকা একরাশ ক্ষোভ আর অভিযোগ। এই ক্ষোভের অন্যতম বড় একটা কারণ ছিল কাটমানি। অভিযোগটা ছিল খুব গুরুতর। সরকারি প্রকল্পের টাকা, যা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা, তার একটা অংশ নাকি পথেই গায়েব হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, এর সাথে যোগ হয়েছিল রাজ্য স্তরের কিছু বড় কেলেঙ্কারির খবর, যেমন ধরুন শিক্ষক নিয়োগের দুর্নীতি। এই সব ঘটনাগুলো কিন্তু একেবারে স্থানীয় স্তরেও ক্ষমতাসীন দলের ওপর মানুষের বিশ্বাসে একটা বড় ধাক্কা দিয়েছিল। দেখুন, বড় বড় দুর্নীতির অভিযোগ তো ছিলই, কিন্তু তার সাথে ছিল রোজকার জীবনে ছোট ছোট হাজারটা সমস্যা। ভাঙা জাতীয় সড়ক, রেশনের চালের খারাপ মান, বন্যা ত্রাণ পেতে গিয়েও হয়রানি, বা গ্রামের একটা সেতুর প্রতিশ্রুতি যার পূরণই হল না। এই সব ছোট ছোট কাঁটার মতো জিনিসগুলোই কিন্তু একটা সময় বড় ক্ষতের জন্ম দেয়। তো একদিকে যখন মানুষের মনে এত ক্ষোভ, তখন বিরোধী পক্ষ কি করছিল? তারা কিভাবে এই পরিস্থিতিটাকে নিজেদের পক্ষে নিয়ে এলো? ছবিটা বেশ পরিষ্কার। একদিকে ক্ষমতাসীন দলের কিছু দুর্বলতা ছিল, যেমন ধরুন প্রার্থীর পরিচিতি হয়তো অতটা ছিল না, স্থানীয় দুর্নীতির দায়ও তাদের ওপর আসছিল। অন্যদিকে প্রতিপক্ষের হাতে ছিল কয়েকটা বড় অস্ত্র, একটা দারুণ শৃঙ্খলাবদ্ধ কর্মীবাহিনী, একটা স্পষ্ট বার্তা, আর তার সাথে একজন শক্তিশালী জাতীয় নেতার ভাবমূর্তি। রাজনীতির কৌশল বোঝার জন্য একটা খুব কাজের ফ্রেমওয়ার্ক আছে, নাম VRIN বা VRIN। খুব সহজ করে বললে এটা দিয়ে বোঝা যায় যে একটা দলের সম্পদগুলো কতটা মূল্যবান, মানে ভ্যালুয়েবল, কতটা দুর্লভ বা রেয়ার, অন্য কেউ সহজে নকল করতে পারবে কিনা, মানে ইনিমিটেবল, আর তার কোনো বিকল্প আছে কিনা, মানে নন সাবস্টিটিউটেবল। এবার যদি আমরা বিরোধী দলের দিকে এই ফ্রেমওয়ার্কটা দিয়ে তাকাই, তাহলে কি দেখব? তাদের জাতীয় নেতার ব্র্যান্ডটা ছিল খুবই ভ্যালুয়েবল। তাদের যে এককাট্টা কর্মী বাহিনী, সেটা ছিল বেশ রেয়ার, মানে সচরাচর দেখা যায় না। আর মোদি এফেক্ট বা সরকার বিরোধী হাওয়া, এগুলো তো অন্য কেউ নকল করতে পারবে না, তাই এগুলো ইনিমিটেবল। আর সব মিলিয়ে তাদের যে মতাদর্শ, তারও কোনো সহজ বিকল্প ছিল না, যা তাকে নন সাবস্টিটিউটেবল করে তুলেছিল। বেশ, বিশ্লেষণ তো অনেক হলো,
কিন্তু আসল কথা হলো এই সব তথ্য থেকে আমরা কি শিখতে পারি? এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে কি সুশাসনের একটা রাস্তা তৈরি করা সম্ভব? চলুন এবার সেদিকেই তাকানো যাক। দেখুন, ভালো শাসনের একেবারে গোড়ার কথা হল বিশ্বাস। আর বিশ্বাস তৈরি হয় দায়িত্ববোধ থেকে। তার মানে মানুষের তথ্য যখন ব্যবহার করা হবে তখন তা করতে হবে তাদের অনুমতি নিয়ে, একটা স্পষ্ট ভালো উদ্দেশ্যে, আর প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান দিয়ে। ভারতের নতুন তথ্য সুরক্ষা আইনও কিন্তু এই কথাগুলোই বলে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানুষের অভিযোগগুলোকেই কিন্তু উন্নয়নের একটা ব্লুপ্রিন্টে বদলে ফেলা যায়। যেমন ধরুন, গুসকরা স্বাস্থ্যকেন্দ্রের মান বাড়ানো, গ্রামের রাস্তাগুলো পাকা করা, বা এলাকার যুবকদের জন্য একটা ট্রেনিং সেন্টার তৈরি করা। দেখুন, এখানে প্রত্যেকটা প্রকল্পের জন্য কত খরচ হবে, কতদিন সময় লাগবে, আর তার ফলে সাধারণ মানুষের কী লাভ হবে, সবকিছুর একটা স্পষ্ট হিসেব দেওয়া আছে। শুধু নতুন প্রকল্পই নয়, কেন্দ্রীয় সরকারের যে বড় বড় প্রকল্পগুলো চলছে সেগুলোকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। যেমন আয়ুষ্মান ভারত কার্ড যেন সবাই পায়, জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে যেন জলের লাইন পৌঁছায়, বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো যেন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই কাজগুলো যখন হয় তখন মানুষ তার ফলটা সরাসরি দেখতে পায়। আসলে দিনের শেষে এসব ডেটা আর বিশ্লেষণ তো শুধু ভোটে জেতা হারার অঙ্ক নয়, এর আসল উদ্দেশ্যটা আরও অনেক বড়। সেটা হলো সুশাসন আর মানুষের সেবা। তাহলে শেষ প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, যখন মানুষের প্রত্যেকটা অভিযোগকে এইভাবে চিহ্নিত করা যায় আর তার সমাধানের একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করা যায়, তখন কি এই তথ্য নির্ভর সুশাসনের নকশাটাই একজন নেতার সবচেয়ে বড় আর শক্তিশালী প্রতিশ্রুতি হয়ে ওঠে না? এটা নিয়ে আমাদের সবাইকে একবার ভাবা উচিত।